প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের এই ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্লাসের একদম প্রথমে কমেন্টস করে জানিয়ে দিতে হবে লাইভটি নেটে লাইটের সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা। তাহলে আমরা দ্রুত আজকে লাইভটি শুরু করতে পারি। আশা করছি তোমরা পুরোদমে পড়াশোনা শুরু করে দিয়েছো। ঠিক আছে, একদম পুরোদমে আমাদেরকে পড়াশোনা শুরু করে দিতে হবে। ঠিক 3 মে পরীক্ষা পর্যন্ত আমরা এখন আর পড়া থেকে উঠবো না। আমি কি বোঝাতে পেরেছি? কোনো মোটিভেশন আমি দিতে চাচ্ছি না, আমরা আমাদের জায়গা থেকে ক্লাস শুরু করে দিয়েছি। সো সবাই সবার জায়গা থেকে অনেক বেশি সিরিয়াস হয়ে পড়তে হবে। বোঝা গেছে? ইনশাল্লাহ যা পড়াবো তা হুবহু কমন পাবো আল্লাহর রহমতে। তো আমরা আজকে প্রথমে আমরা যেটি পড়েছি সেটা হচ্ছে টেন্স। তারপর আমরা নাম্বার পড়েছি, নাম্বার প্র্যাকটিস করেছো তোমরা এবং নাম্বার মোটামুটি বেসিক ক্লিয়ার হয়েছে, আরো পড়বো। আজকে আমরা পড়বো সেন্টেন্স। কেন সেন্টেন্স পড়বো? আমাদের ন্যারেশন যখন আমরা করব আমাদের সেন্টেন্সের প্রয়োজন হবে। এছাড়া অন্যান্য কাজগুলো করতে আমাদের সেন্টেন্সের প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমরা আজকে সেন্টেন্স নিয়ে কথা বলবো। সবকিছু ক্লিয়ার থাকলে আমি শুরু করবো আজকের ক্লাসটি। সবাই বলো সবকিছু ক্লিয়ার? আচ্ছা, সবকিছু ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে, তাহলে ভাই আমরা শুরু করি। আমরা প্রত্যেকে জানি অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। হুম, সবাই দ্রুত লিখে ফেলি যে অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার ভাইকে বলো তো? 5 প্রকার। কি কি? সবাই সুন্দর করে খেয়াল করো। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। অ্যাসার্টিভ, দ্রুত ভাইয়া। ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। সবাই দ্রুত লিখে ফেলি যে আজকে আমরা যেটি পড়বো সেটি হচ্ছে সেন্টেন্স। খাতায় সুন্দর করে সবাই লিখে ফেলো। আজকের টপিকটা হচ্ছে সেন্টেন্স অর্থ অনুসারে। কি বলেছি বলো তো ভাইয়া? অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। সবাই এটা লিখে ফেলো ভাইয়া। অর্থ অনুসারে। হুম, অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার ভাইয়া? 5 প্রকার। অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। এই 5 প্রকার আমাদের অর্থ অনুসারে সেন্টেন্স। এখন আসো, শিলা কান ধরে দাঁড় করো, ক্লাস করো। ক্লাস রেকর্ডেড থাকবেন, এটা তো তুমি জানোই। ক্লাস করো, নোট করো। আমি কল দিয়ে দিই, তোমাদের নোট চেক করব। ঠিক আছে? বুমবাগের সুযোগ এখানে নেই। সবাই, একদম সবাইকে বলছি, বুমবাগের সুযোগ নেই, এখানে চান্স পেতে হবে। গতকালকে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দেখেছো? তো সেটার ভর্তি ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর এই দুটির ইংরেজি প্রশ্নের ব্যাপারে কোনো কথা বলা যায় না, বুঝছো? এটা যারা মোটামুটি ভোকাবুলারি ভালো পারে তাদের জন্য প্রশ্নটা অনেক ইজি লাগে, অনেক বেশি ইজি। তারা খুব ঠাস ঠাস করে মনে করো তুমি একটা শব্দের অ্যাপ্রিসিয়েশন, এটা প্রশংসা, তুমি এটা অর্থ পারো, এটা সিনোনিম দেখলে তুমি তো দিয়ে দিয়েছো, তোমার কোনো কষ্ট হয় না, কোনো চিন্তা করতে হয়নি। এখন এটা কারা কারা যারা ভোকাবুলারি বেশি পেরেছে তারা উত্তর দিতে পেরেছে। তো বাকি যে ইউনিভার্সিটি গুলো আছে, তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এগুলোতে একদম গ্রামার হুবহু কমন পাবে ইনশাল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, গুচ্ছ। এখন আসো ভাইয়া, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনবো? একটা সব সেন্টেন্স দেখে আমি কিভাবে বলতে পারবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ। কোন সেন্টেন্স যদি সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হয়, তো আমরা লিখে ফেলি, কোন সেন্টেন্স যদি সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হয় সেটা হবে অ্যাসার্টিভ। দ্রুত লিখতে হবে অ্যাসার্টিভ। কোন সেন্টেন্স যদি ভাইয়া WH ওয়ার্ড অথবা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়, অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়, সেটা হবে ইন্টারোগেটিভ। এখন তুমি আমাকে বলো ভাইয়া WH ওয়ার্ড কি? সব দ্রুত লিখে ফেলে, আমি সব এক এক করে বুঝাবো, টেনশন নেই। ঠিক আছে? মোহাম্মদ ওয়ালিদ বলছো এখান থেকে প্রিপারেশন নিয়ে এনইউতে চান্স পাওয়া সম্ভব? আমি জানি না, তুমি এটা কথা বলছো। এখান থেকে চান্স না পেলে কোথায় থেকে পাবা? অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হলে অ্যাসার্টিভ। ইন্টারগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইন্টারগেটিভ। হুম, ইম্পারেটিভ সেন্টেন্স কি বলতো? তাহলে ভাই WH ওয়ার্ড কোনগুলো? যে সকল ওয়ার্ডের সাথে WH থাকে, যেমন ভাই হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হোম, হাউ, এগুলো। যে সকল ওয়ার্ডের সাথে WH ওয়ার্ড থাকে বা W এবং H থাকে সেটা হচ্ছে WH ওয়ার্ড। কখনো কোনো বাক্য WH ওয়ার্ড দ্বারা শুরু হলে সেটি ইন্টারগেটিভ সেন্টেন্স অথবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে। আমরা একটু পরে প্রত্যেকটার উদাহরণ দেখবো, কোনো টেনশন নেই।
তোমরা আগে লিখে ফেলো যে সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হলে অ্যাসার্টিভ, ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হলে ইন্টারগেটিভ, ভার্বের বেস ফ্রম অথবা লেট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ। সবাই দ্রুত লিখে ফেলো। ভার্বের বেস ফ্রম অথবা লেট দ্বারা যদি কখনো কোনো সেন্টেন্স শুরু হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ। মে অথবা লং দ্বারা শুরু হলে, মে অথবা লং দ্বারা শুরু হলে সেটি হচ্ছে অপটেটিভ। মে অথবা লং দ্বারা শুরু হলে সেটি হচ্ছে অপটেটিভ। হ্যাঁ হ্যাঁ, রুটিন দিয়ে দিব তোমাদের তো, যেহেতু তোমাদের প্রিপারেশন নিতে হবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই 3 মাস, বুঝছো, মাথায় রাখতে হবে আমাদের 3 মে পরীক্ষা, তার মানে আমাদের হাতে আছে 3 মাস, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই 3 মাসে পরিপূর্ণভাবে প্রিপারেশন নেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে ভাই কি বলছি, মে অথবা লং দ্বারা শুরু হলে সেটি হচ্ছে অপটেটিভ। এখন আসো এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে শুরু হবে, সেটিও ভাইয়া ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হলে অথবা আশ্চর্যবোধক যে শব্দগুলো আছে সেগুলো দ্বারা শুরু হলে সেটি হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। আগে লিখে ফেলে, এখন আমি উদাহরণ দিয়ে সব বুঝাবো। আমি যে নাম্বার পড়াইছি, তুমি যেখানে ভর্তি পরীক্ষা দিতে যাও, সাত কলেজ, জাতি বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, যেখানে যাও, দেখবে যে নাম্বার থেকে প্রশ্ন পাবা হুবহু। ফাইজ ইসলাম বলছো হুবহু 3 মাস ধরে যা আছে আর কি, আকাশ হবে। তাহলে ভাই অ্যাসার্টিভ সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হলে অ্যাসার্টিভ, ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইন্টারগেটিভ, ভার্বের বেস ফর্ম অথবা লেট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ, মে অথবা লং দ্বারা শুরু হলে অপটেটিভ, ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা আশ্চর্যবোধক শব্দ দ্বারা শুরু হলে এক্সক্লেমেটরি। সবার এটা লেখা হয়েছে। মিম ইসলাম বলছো জেন্ডার পড়াবেন এত, মানে আমি সব পড়াবো ইনশাল্লাহ। তুমি কি বুঝতে পারতেছো না ভাইয়া? সবার লিখে শেষ হয়েছে? সবার লিখে শেষ হয়েছে? আচ্ছা, যাদের বুঝতে সমস্যা তারা এখান থেকে দেখে নাও তো, এই যে ওই যে এদিকে খেয়াল করো। তাহলে ভাই অ্যাসার্টিভ সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বুঝা গেছে? আচ্ছা, যেমন ভাই এই যে ভাই আই ইট রাইস, আমি হচ্ছে লিখে লিখে এটা বুঝাবো, তোমরা একটু খেয়াল করো। ভাইয়া এই পর্যন্ত সবাই বুঝছি? বলো। তো দ্রুত বলবো যে এই পর্যন্ত বোঝা গেছে। সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হলে অ্যাসার্টিভ, অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউ শর্ট দ্বারা শুরু হলে ইন্টারগেটিভ, ভার্বের বেস ফর্ম অথবা লেট দ্বারা শুরু হলে অপটেটিভ, সরি ইম্পারেটিভ, মে অথবা লং দ্বারা শুরু হলে অপটেটিভ, আশ্চর্যসূচক শব্দ অথবা ডাব্লিউ শর্ট দ্বারা শুরু হলে এক্সক্লেমেটরি। এবার আমরা একে করে সব বুঝবো, ওকে? সবাই খেয়াল করে, এতক্ষণ বোঝানো যাবে না, মানে তোমরা এখানে অনেক মানে অনেক বেশি অ্যাক্টিভ হইতে হবে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি এখানে লিখলাম আই প্লে, আই প্লে ফুটবল, এটা কোন ধরনের সেন্টেন্স বলো তো? আই প্লে ফুটবল এটা কোন ধরনের সেন্টেন্স ভাইয়া? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন ভাইয়া? কারণ এই যে সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা যদি কখনো কোনো সেন্টেন্স শুরু হয় সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হলে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি যদি তোমাকে বলবি আই গো, কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি যদি তোমাকে বলি ভাইয়া ইউ ইট, কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। বুঝা গেছে? সবাই দ্রুত লিখে ফেলো, সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হলে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমি যদি তোমাকে বলি এরপরে, আচ্ছা এরপর আমি যদি বলি ডু ইউ ইট রাইস, এটা কোন ধরনের সেন্টেন্স ভাইয়া? ডু ইট রাইস, তুমি ভাত খাও, ডু ইট রাইস, এটা কোন ধরনের সেন্টেন্স ভাই বলো তো? এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। কি ইজ ভাই? অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। অক্সিলারি ভার্ব কত ধরনের? সবাই লিখে ফেলো। অক্সিলারি ভার্ব হচ্ছে 4 ধরনের। কি কি ভাইয়া? ডু ভার্ব, হোয়াট ইজ নেম,
তাহলে ভাই কি বলছি বলতো, কখনো কোনো বাক্য ডাব্লিউ শর্ট দ্বারা শুরু হলে অথবা অক্সিল ভার্ব দ্বারা শুরু হলে সেটা হবে ইন্টারগেটিভ সেন্টেন্স। অক্সিল ভার্ব হচ্ছে চার ধরনের, আপাতত শুধু এতটুকু জানো, বাকি আমরা ভার্বের ক্লাসে সেগুলো আলোচনা করব। অক্সিল ভার্ব হচ্ছে ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব। মডাল ভার্ব তোমরা চিনো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। হ্যাভ ভার্ব তোমরা চিনো, হ্যাভ, হ্যাজ, হ্যাড। বি ভার্ব হচ্ছে ভাইয়া এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাজ। হ্যাঁ, ইন্টারগেটিভ নিয়ে কারো কোনো সমস্যা বলো? অক্সিলারি ভার্ব, এই মডাল ভার্ব দ্বারা শুরু হলে ইন্টারগেটিভ সেন্টেন্স, হ্যাভ ভার্ব দ্বারা শুরু হলে ইন্টারগেটিভ সেন্টেন্স, বি ভার্ব দ্বারা শুরু হলে ইন্টারগেটিভ সেন্টেন্স, ডু ভার্ব দ্বারা শুরু হলে ইন্টারগেটিভ সেন্টেন্স। যদি আমি তোমাকে বলি যে ভাইয়া ক্যান আই হ্যাভ ইউর নেম, ক্যান আই হ্যাভ ইউর নেম, এটা কোন ধরনের সেন্টেন্স বলো তো ভাইয়া? ইন্টারগেটিভ সেন্টেন্স। কেন? এই যে মডাল ভার্ব দ্বারা শুরু হয়েছে। আমি তোমাকে বলি ভাইয়া হ্যাভ ইউ গন, এটা কোন ধরনের সেন্টেন্স বলো তো ভাইয়া? ইন্টারগেটিভ সেন্টেন্স। কেন ভাইয়া? যে ভাই হ্যাভ ভার্ব দ্বারা শুরু হয়েছে। হুম, এরপরে বি ভার্ব দ্বারা শুরু হয়েছে। আমি তোমাকে বলি যে ভাইয়া ইজ হি গালিব, সে কি গালিব, এটা কোন ধরনের সেন্টেন্স বলো তো? ইন্টারগেটিভ সেন্টেন্স। কেন? এই যে ভাই অক্সিল ভার্ব দ্বারা, বি ভার্ব দ্বারা শুরু হয়েছে। বুঝতে পেরেছি? কোনো পিডিএফ লাগবে না, শুধু নোট করে, এটা হচ্ছে বেসিক ক্লাস। নোট করো ভাই প্লিজ বলছি, পিডিএফ মিডিএফ এগুলো আমাদের প্ল্যাটফর্মে দিব, কিন্তু এগুলো নিয়ে, এগুলো হচ্ছে পড়া না, মানে না পড়ার ধান্দা। সুন্দর করে নোট করো। জীবনে তুমি টেন্স না চিনলে আজকে, মানে সরি, সেন্টেন্স না চিনলে আজকে চিনবে ইনশাল্লাহ। আজকে তোমার সেন্টেন্সের সমস্যা হবে না। তাহলে এই যে ইজি গালিব ইন্টাগ্রেটিভ সেন্টেন্স, ক্যান, হ্যাভ, ডু, এই যে মডাল ভার্ব দ্বারা শুরু হলে ইন্টাগ্রেটিভ সেন্টেন্স, হ্যাভ ভার্ব দ্বারা শুরু হলে ইন্টাগ্রেটিভ সেন্টেন্স, বি ভার্ব দ্বারা শুরু হলে ইন্টাগ্রেটিভ সেন্টেন্স, ডু ভার্ব দ্বারা শুরু হলে ইন্টাগ্রেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে অ্যাসার্টিভ এবং ইন্টাগ্রেটিভ তুমি ক্লিয়ার। এবার হচ্ছে ইম্পারেটিভ। আমি যদি তোমাকে বলি ওপেন, ওপেন দা বুক, ওপেন দা বুক, এটা কোন ধরনের সেন্টেন্স বলো তো ভাইয়া? এটা কোন ধরনের সেন্টেন্স? ওপেন দা বুক, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হচ্ছে, এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু, সেটি হচ্ছে ইম্পারেটিভ, আদেশ। বুঝছো? অথবা আমি তোমাকে বলি লেটস গো, লেটস গো, লেট মি ডু ইট, লেটস গো। ঠিক আছে? অথবা যদি লেট দ্বারা শুরু হয় তাহলে সেটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, অথবা লেট দ্বারা শুরু হলো সেটি ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝে গেছে? ইম্পারেটিভ, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ। তাহলে ভাই সবাই একটু লিখে ফেলো, ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হলো ইম্পারেটিভ সেন্টেন্স, অথবা লেট দ্বারা শুরু হলো ইম্পারেটিভ সেন্টেন্স। সবার কি ইম্পারেটিভ ক্লিয়ার? এখন তুমি কি ভাই এই যে ডোন্ট, ডোন্ট গো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ এটা হচ্ছে নিষেধ বুঝাইছে। তুমি মনে করো যে ভাই এটা তো ডু ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা কিন্তু প্রশ্ন করো, এটা নিষেধ করছে। বুঝছো? নিষেধ করছে, এটা নিষেধ করছে, তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এটাও ভার্বের বেস ফর্ম ধরে নিবে, যে যে ভাইয়া এই ভার্বের গো হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর এই ডনটা নিষেধ করার জন্য ব্যবহৃত হয়েছে। সবার কি বোঝা যাচ্ছে? তাহলে ভাইয়া কখনো যদি তুমি দেখো ভার্বের বেস ফর্ম দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয়েছে, অথবা লেট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয়েছে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এবার হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কিভাবে শুরু? মে অথবা লং দ্বারা। যেমন আমি যদি তোমাকে বলি মে, মে ইউ লিভ লং, কোন ধরনের সেন্টেন্স বলো তো আমাকে? অপটেটিভ। কেন? এটা হচ্ছে আবেগ, ইচ্ছা, কামনা, বাসনা, দোয়া। তো এগুলো তোমাদের লাগবে না, শুধু সেন্টেন্সটা চিনলেই হবে। এই যে ভাই মে দ্বারা শুরু হয়েছে সেটি হবে অপটেটিভ সেন্টেন্স, অথবা লং দ্বারা শুরু হচ্ছে, হ্যাঁ, লং লিভ দ্য কিং, লং লিভ দ্য কিং। তাহলে মে অথবা লং দ্বারা শুরু হলে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ হচ্ছে আবেগ, ইচ্ছা, কামনা, বাসনা, দোয়া। তো এগুলো ছোটবেলা মুখস্থ করছে, এগুলো মুখস্থ করে জীবনে সবচেয়ে ক্ষতি করছে এগুলো। এই মুখস্থ করে জীবনে এগুলো কিছু আমরা শিখতে পারিনি, মানে সেন্টেন্স জিনিসটা চিনি না, এরকম একটা অবস্থা আমাদের পড়াশোনার।
ওকে, মে অথবা লং দ্বারা শুরু, সেটা হচ্ছে অপটেটিভ। এবার আমরা পড়বো এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি যদি তোমাকে বলি ভাইয়া, দেখি বলো তো, দ্য ম্যান, দ্রুত বলতে হবে সবাই, অনেক বেশি অ্যাক্টিভ হইতে হবে। দ্য ম্যান ইজ ডেড, বলো এটা কোন ধরনের সেন্টেন্স? যে বলতে পারবে তার জন্য থাকবে কেয়ার কসমেটিকের সৌজন্যে গিফট হ্যাম্পার। না, দেয় নেবে। দ্য ম্যান ইজ ডেড, এটা কোন ধরনের সেন্টেন্স বলো? মাহমুদা আক্তার, কান ধরে দাঁড় করে রাখবো, বুঝছো? মাহমুদা, তুমি কান ধরে, তুমি, ও তোমার নাম তো আমার নাম, আচ্ছা তা কান ধরি না, তুমি তুমি নাক ধরে দাঁড়াই থাকো। এটা অ্যাসার্টিভ ভাইয়া। দা ম্যান হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, বুঝছো? এরকম হইলে হইতো না, আন্দাজি ঠাস করে উত্তর দিলে হইতো না, বুঝছো? দা ম্যান হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের আগে যদি তুমি আশ্চর্যবোধক যে শব্দগুলো আছে বা বিস্ময়সূচক যে শব্দগুলো আছে, যে এলাস, হুররা, পাই, হাস, হ্যালো, মানে এই অনেকের মাথার উপরে দিয়ে দুই একটা শব্দ যেতে পারে, যে ভাইয়া কি বলেন, এত দ্রুত বলেন কেন, এগুলো জীবনেও শুনি নেই, মানে এরকম দুই একজন থাকবে, এটাই বাস্তব। রিপন ভিডিওর এটাই বাস্তব, বুঝে নেই? এলাস, এই শব্দটা আমরা শুনি না, এলাস, হাই, এই শব্দটা হাই হাই হাই, বুঝো না? এলাস। অ্যাসার্টিভের আগে যদি আশ্চর্যসূচক শব্দ যোগ করে দেয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যায়, বুঝছো? এলাস। অ্যাসার্টিভের আগে যদি আশ্চর্যসূচক শব্দ যোগ করে দাও, অ্যাসার্টিভের আগে যদি আশ্চর্যসূচক শব্দ যোগ করে দেয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যায়। অ্যাসার্টিভের আগে যদি আশ্চর্যসূচক শব্দ যোগ করে দেয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যায়। ভাই কি বুঝাতে পেরেছি? অ্যাসার্টিভের আগে তুমি যদি আশ্চর্যসূচক যে শব্দগুলো, এলাস, হাই, হুররা, আনন্দ, মানে আমি তো বলছি উই হ্যাভ ওন দ্য গেম, এটা অ্যাসার্টিভ। এটার আগে যদি তুমি আশ্চর্যসূচক শব্দ যোগ করে দাও, এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যায়। আমি একটু পরে তোমাদেরকে কিছু ট্রিক্স এন্ড টিপস দিব, যে সব অ্যাসার্টিভ থেকে কিভাবে সব সেন্টেন্স তৈরি করবা, ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভের আগে আশ্চর্যসূচক শব্দ যোগ করে দিলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যায়। এক্সক্লেমেটরি সেন্টেন্স কয়ভাবে শুরু হয়? দুই ভাবে, আশ্চর্যসূচক শব্দ দ্বারা অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা। এখন তুমি একদম দূর গালিবে কোসু পড়ান, আপনি একবার বলছেন, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হলে সেটা ইন্টারোগেটিভ। এখন আবার গালিবে আপনি আপনার মুখ দিয়ে কিভাবে বলেন, এত সাহস কেন, কোথায় পেয়েছেন যে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হলে সেটা ইন্টারোগেটিভ, আবার ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হলে সেটা এক্সক্লেমেটরি, কিভাবে প্লিজ একটু বুঝিয়ে দিন। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ছোটবেলায় এগুলো অনেক পড়েছি, বাট এভাবে আসলে বুঝি নেই। ওয়ার্ড, ওকে, কখনো যদি তুমি দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোনো বাক্য শুরু হয়ে বাক্যের শেষে যদি ভার্ব থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যদি কখনো কোনো বাক্য শুরু হয়ে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যদি কখনো কোনো বাক্য শুরু হয়ে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যদি কখনো কোনো বাক্য শুরু হয়ে বাক্যের শেষে যদি ভার্ব থাকে, সেটি হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর আসর থেকে মাগরিব সময়গুলো অপচয় করা যাবে না ভাই। 3 মাস, 3 মাস। তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও, তুমি যদি পাও দর্শন, বৌর ভাইয়া আমি দর্শন মর্শন পড়বো না, তুমি পাইছো ইতিহাস, ভাইয়া আমার ইতিহাস ভালো লাগে না, এক একজন এক একটা, তোমাদের অনেকের স্বপ্ন ভাই আমার মন চাই ইংলিশে অনার্স করার জন্য, তো ওইভাবেই পড়ো, ইনশাল্লাহ ভালো করবা, ঠিক আছে? দেখো ভাইয়া পড়াই, দেখবে কমন পাবা। হোয়াট আ বিউটিফুল গার্ল শিজ, ডাব্লিউ দ্বারা যদি শুরু হয়ে বাক্যের শেষে যদি ভার্ব থাকে, তখন সেটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে 5 প্রকার সেন্টেন্স, আর আমাদের কোনো সমস্যা আছে বলো? এবার আমরা অ্যাসার্টিভ থেকে যে কোনো বাক্য কিভাবে তৈরি করবো, আমি সেটি তোমাদেরকে দেখাবো। ভাইয়া বুঝা গেছে? আমরা কি 5 প্রকার সেন্টেন্স ইনশাল্লাহ পারবো? এই তো আমার বান্ধবী মাহমুদা পারবে। থাকবে তো ঠিক আছে, কিন্তু তোমার তো মানে জিনিসগুলো তো ক্লিয়ার থাকতে হবে, বুঝো নাই? ওকে, সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, এবার তোমাদেরকে আমরা দিব টিপস। কি 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 ভাইয়া? তোমাদের কিন্তু আবার ট্যাগ কোশ্চেন আসবে, বুঝছো? সেটার জন্য আমাদের আজকে নতুন একটা নিয়ম জানবো আমরা। এখন আমরা দিব টিপস। আচ্ছা বলো তো আমাকে,
আই ক্যান ডু ইট, এটা কোন ধরনের সেন্টেন্স সবাই বলো? আই ক্যান ডু ইট এটা কোন ধরনের সেন্টেন্স? তুমি এখন দিব অ্যাসার্টিভ থেকে যে কোনো বাক্য তুমি তৈরি করতে পারবা, অ্যাসার্টিভ থেকে যে কোনো বাক্য তৈরি করতে পারবা। এটা অ্যাসার্টিভ, তাই না ভাইয়া? সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু অ্যাসার্টিভ। এখন তুমি যদি ক্যান আগে নিয়ে আসো, এই যে ভাইয়া ক্যান আই ডু ইট, বুঝছো? অ্যাসার্টিভের অক্সিল ভার্বটা যদি সাবজেক্ট আগে নিয়ে আসো, অ্যাসার্টিভের অক্সিল ভার্বটা যদি সাবজেক্ট আগে নিয়ে আসো সেটা ইন্টিগ্রেটিভ হয়ে যায়, বুঝছো? ক্যান আই ডু ইট, অক্সিল ভার্বটা যদি সাবজেক্টের আগে নিয়ে আসো সেটা ইন্টিগ্রেটিভ হয়ে যায়। অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভ কিভাবে তৈরি করবা দেখছো? যেমন আমি তোমাকে বলছি, বলো হি ইজ আরিফ, ইজ আরিফ, এটা অ্যাসার্টিভ, ইজ আরিফ। এখন আমি যদি ইজ আগে নিয়ে আসি, ইজ হি, ইজ হি আরিফ, বুঝনি? অ্যাসার্টিভের অক্সিল ভার্বটা যদি সাবজেক্টের আগে নিয়ে আসো সেটা ইন্টিগ্রেটিভ হয়ে যায়, শেষ। নতুন একটা সহজে জানবার কি, অ্যাসার্টিভের অক্সিলারি ভার্বটা যেটা সেটা যদি সাবজেক্টের আগে নিয়ে আসি সেটা ইন্টিগ্রেটিভ হয়ে যায়, বুঝছো? এটা বুঝছো না আবার মানে কঠিন হয়ে গেছে? এবার হচ্ছে ভাইয়া অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভ দেখাইলাম, অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভ শিখছি, এবারে শিখবো আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। আমি তোমাকে বলছি ভাইয়া আই আই ডু দ্য ওয়ার্ক, এটা কোন ধরনের সেন্টেন্স ভাইয়া? অ্যাসার্টিভ, তাই না ভাইয়া? সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হয়েছে, অ্যাসার্টিভ সাবজেক্ট প্লাস ভার্ব। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ফেলে দেওয়ার পরে, অ্যাসার্টিভের সাবজেক্ট ফেলে দেওয়ার পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, অ্যাসার্টিভের সাবজেক্ট ফেলে দেওয়ার পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে সেটি হয়ে যায় ইম্পারেটিভ। আই ডু দ্য ওয়ার্ক অ্যাসার্টিভ, কিন্তু ডু দ্য ওয়ার্ক হচ্ছে ইম্পারেটিভ, ভাইয়া বুঝছো? তখন তো আবার ডি বড় হাতের হয়ে যাবে, হ্যাঁ। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, ইম্পারেটিভ। আমার ক্লাসে এগুলো লেখা যায় না, তোমার নাম কি যেন, হুমায়রা আদনান, এগুলো লেখাও যায় না, যারা এগুলো রিয়েক্ট দেয় আস্তে এগুলো সম্মানের সহিত বাইর করে দিব, কেন? আমার এইটা অন্য প্ল্যাটফর্মে করিও, আমার এখানে এগুলো করা যায় না। যে ভাইয়া ঘুম আসে, ভাইয়া ভালো লাগে না, ভাইয়া বিয়ে করতে মন চায়, হ্যাঁ, ভাইয়া বাসায় বলেছি, বাসায় বলতে পারি না, এই ধরনের কথাবার্তা আমার এখানে লেখা যায় না, হ্যাঁ ভাইয়া। আবার বলছি, আমি তোমাকে বলছি ভাইয়া আই ইট রাইস, এটা কোন ধরনের সেন্টেন্স বলো তো? আই অ্যাসার্টিভ না ভাইয়া? আই ইট রাইস এটা অ্যাসার্টিভ না? এটা অ্যাসার্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হয়েছে। অ্যাসার্টিভের অ্যাসার্টিভের সাবজেক্ট ফেলে দেওয়ার পরে যদি, সাবজেক্ট বাদ দেওয়ার পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে সেটা ইম্পারেটিভ হয়। যেমন ভাই ইট রাইস মানে ভাত খাওয়া, আই ইট রাইস মানে আমি ভাত খাই, এটা অ্যাসার্টিভ, বুঝছো? এখানে আই ফেলে দেওয়ার পরে হচ্ছে ইট রাইস, ইট রাইস মানে ভাত খাও। আমি তোমাকে বলছি ভাই আই ওপেন দ্য ডোর, আই ওপেন দ্য ডোর মানে কি? আমি দরজাটি খুলি। এখন আই ফেলে দাও, তখন হচ্ছে ওপেন দ্য ডোর মানে দরজাটি খোলো। অ্যাসার্টিভ থেকে কিভাবে ইম্পারেটিভ বানাবো সেটাই বুঝাচ্ছি, যে অ্যাসার্টিভের সাবজেক্টটা ফেলে দেওয়ার পরে যদি, অ্যাসার্টিভের সাবজেক্টটা ফেলে দেওয়ার পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে সেটি হবে ইম্পারেটিভ। এটাকে বুঝাইতে পেরেছি? এটা কোনো কথা হইলে এগুলো বুঝাইতে তো 1-2 মিনিটের ব্যাপার, এগুলো হচ্ছে চিকন চিকন কথা, হ্যাঁ। এবার হচ্ছে আমরা কি শিখবো ভাইয়া বলো তো? অ্যাসার্টিভ থেকে আমরা ইম্পারেটিভ শিখছি, ইন্টারগেটিভ শিখছি, এবার আমরা অপটেটিভ। ঠিক আছে, ইউ লিভ লং, বলো এটা কোন ধরনের সেন্টেন্স? ইউ লিভ লং, এটা অ্যাসার্টিভ না ভাইয়া? ইউ লিভ লং, এটা অ্যাসার্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব। এই অ্যাসার্টিভের আগে যদি তুমি মে যোগ করো, মে, অ্যাসার্টিভের আগে মে যোগ করলে সেটা কি হয়ে যাবে বলো? অপটেটিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ নোট করতে হবে, নোট করতে হবে প্রিয়ন্তী বড়ুয়া, নোট না করলে পড়াশোনা হবে না, নোট করো। আমার প্রত্যেকটা ক্লাস নোট করতে হবে এবং এই নোট দিয়ে টিউশন করতে হবে। প্রিয়ন্তী, কান ধরে দাঁড় করে রাখবো যদি নোট না করো। অ্যাসার্টিভের আগে মে যোগ করলে অপটেটিভ হয়ে যায়, দারুণ টেকনিক, ঠিক আছে, চলবে। আবার অ্যাসার্টিভের আগে আশ্চর্যবোধক শব্দ যোগ করলে এক্সক্লেমেটরি হয়ে যায়, শেষ। অ্যাসার্টিভের আগে, তাইলে ভাইয়া এই যে অ্যাসার্টিভ থেকে কিভাবে সব, প্রথমে লিখবে এখানে অ্যাসার্টিভ, বলো অ্যাসার্টিভ আগে কি যোগ করবা? মে। অ্যাসার্টিভের আগে মে যোগ করলে অপটেটিভ হয়ে যায়। অ্যাসার্টিভের আগে আশ্চর্যবোধক শব্দ যোগ করলে কি হয়ে যায়? এক্সক্লেমেটরি হয়ে যায়। হ্যাঁ, অ্যাসার্টিভের সাবজেক্ট ফেলে দেওয়ার পর ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হলে ইন্টারগেটিভ, সরি ইম্পারেটিভ হয়ে যায়।
অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ কিভাবে বানাবো, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নিয়ে আসলে সেটি ইন্টারগেটিভ হয়ে যায়। চমৎকার নিয়ম না? রাশেদুল ইসলাম বলছো সাত কলেজ বেটার নাকি ন্যাশনাল বেটার? দুটোটাই বেটার। এক একজন এক একটা বেটার মনে করে। যারা ঢাকায় থাকতে চায় তারা সাত কলেজে পড়ে। আচ্ছা, অনেকে ঢাকায় থাকতে চায় না, অনেকে তো পাবলিক ইউনিভার্সিটি চান্স পেয়েও ভর্তি হয় না। তুমি সেটা জানো রাশেদ? আমার অনেক ছোট বোন আছে যাদের ফ্যামিলিগত ভাবে সব জায়গায় যেতে দেয় না, বুঝছো? তো সবকিছুই বেটার। তুমি ঢাকা থাকতে চাইলে, আর ঢাকা থাকলে তো ক্যারিয়ারের একটা কিছু না একটা কিছু হয়, যেহেতু ঢাকায় টাকা উড়ে। আমরা কি এটা বুঝতে পেরেছি? তাহলে আমরা মোটামুটি ইনশাল্লাহ সেন্টেন্স চিনতে পেরেছি। এখন আমরা এখন আমরা কি শিখবো বলো তো? ইম্পারেটিভ সেন্টেন্স তোমাদের। আচ্ছা, ওপেন দা ডোর। হুম, ওপিএন, ওপেন দা ডোর। আমরা এটা জানি যে মাঝে মাঝে এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না ভাইয়া? ওপেন দা ডোর ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের আগে মাঝে মাঝে প্লিজ, হ্যাঁ, কাইন্ডলি এগুলো একটু যোগ হয়, তাই না ভাইয়া? তো ভাইয়া তাহলে কি বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স এই যে ভার্বের বেস ফর্মটা শুরু হচ্ছে, এটা যে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম আগে মাঝে মাঝে প্লিজ, কাইন্ডলি, এই ধরনের বিভিন্ন শব্দ আমরা যোগ করি, সমস্যা নাই। হ্যাঁ, এই তাহলে মোটামুটি আমরা এগুলো বুঝে গেছি না? চলো, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, তোমাদের কিন্তু ট্যাগ কোশ্চেন আসবে, এটা মাথায় রাখো, ট্যাগ কোশ্চেন আসবেই। আচ্ছা, এখন আমরা দেখবো ভাইয়া থ্যাংক ইউ কোন ধরনের সেন্টেন্স। ভাইয়া বলো, কে বলতে পারবা? থ্যাংক ইউ। এখন আমরা চিকন কথা, এই আমরা ছোটবেলায় কেউ যদি আমাদেরকে বলতো থ্যাংক ইউ ট্যাগ কোশ্চেন করো তো, হ্যাঁ, তো তুমি মানে এটা পারলে এত মজা লাগতো, এবং এটা আমরা মুখস্থ করে উত্তর দিতাম যে থ্যাংক ইউ। মানে টিচাররা আমাদেরকে বুঝাইলে আমরা বুঝতাম না নাকি জানি না, সবাই থ্যাংক ইউ ট্যাগ কোশ্চেন মুখস্থ উত্তর করতাম, তাই না? এখন বলো থ্যাংক ইউ কোন ধরনের সেন্টেন্স? যাক, রাতুল, ছোট ভাই রাতুল চেষ্টা করেছে। কি আসছে আসছে? রাতুল একটু চেষ্টা করেছে। মাহমুদা তুমি কই? তুমি কি ঘুমাই গেছো? মিম, কুমিল্লা ভার্সিটি লাগবে না, আগে উত্তর দাও। কুমিল্লা ডং ডং করে কুমিল্লা ভার্সিটি। আগে পড়ো পড়ো, তারপর কুমিল্লা ভার্সিটি ফুল সিলেবাস সব বুঝামো। পড়ো পড়ো। ভাইয়া থ্যাংক ইউ এটা হচ্ছে অ্যাসার্টিভ। মিম এদিকে তাকাও। থ্যাংক ইউ এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বুঝছো? এখন তুমি বলবে ভাই এটা কিভাবে সম্ভব, এটা অ্যাসার্টিভ। এখন আমরা এই জিনিসটা একটু শিখবো। ওকে, থ্যাংক ইউ হচ্ছে অ্যাসার্টিভ। ফাহমিদা আক্তার উত্তর দিয়েছো। ফাহমিদা আমার ছোট বোন, প্রিয় ছোট বোন ফাহমিদা উত্তর দিয়েছো থ্যাংক ইউ অ্যাসার্টিভ। থ্যাংক ইউ অ্যাসার্টিভ। স্বাভাবিকভাবে যারা উত্তর দিয়েছে এরা আসলে উত্তর দেওয়া দরকার ছিল থ্যাংক ইউ ইম্পারেটিভ। কেন? ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয়েছে, তো এটা ইম্পারেটিভ হওয়ার কথা ছিল, কিন্তু এটা ইম্পারেটিভ নেই, এটা হচ্ছে অ্যাসার্টিভ। কিন্তু তোমরা দিয়েছো এক্সক্লামেটরি। কেন দিয়েছো? মানে মন চায় মাঝে মাঝে তোমাদেরকে দুই কান ধরে আয়নার সামনে যায় দাঁড়াই থাকো যারা যারা এক্সক্লামেটরি লিখছো। এখন আমরা এটা দেখবো, হ্যাঁ, এখন আমরা এটাকে সুন্দর করে শিখে বলবো থ্যাংক ইউ কেন অ্যাসার্টিভ, বুঝছো? সো এখানে লিখো, এই এই পাশে লিখো ভাইয়া। আমি যদি ভাইয়া ওপেন, ওপেন দা বুক। হুম, খেয়াল করে, এটাও ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয়েছে। আমি তোমাকে বলছি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটাও ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয়েছে, থ্যাংক ভার্বের বেস ফর্ম। এখন এটা হচ্ছে ইম্পারেটিভ, এটা হচ্ছে অ্যাসার্টিভ। কিন্তু কেন? এটা হচ্ছে ইম্পারেটিভ, এটা হচ্ছে অ্যাসার্টিভ। কিন্তু কেন? বিষয়টা বিষয়টা আমাদেরকে জানা উচিত। আচ্ছা, একটা জিনিস আমরা খেয়াল করবো, ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্ট উজ্জ্ব থাকে। এখন বলবো ভাই উজ্জ্ব আবার কি? বলো উজ্জ্ব, উজ্জ্ব। ইম্পারেটিভ সেন্টেন্সে এই ওপেনের ভিতরে একটা ইউ আছে, আমরা কি এটা জানি? ওপেনের ভিতরে একটা ইউ আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্ট ইউ, তুমি উজ্জ্ব থাকে। আমরা যদি কাউকে আদেশ করি তো বলি যে এই ভাত খাও, ভাত খাও মানে তুমি ভাত খাও।
এই চলে যাও, চলে যাও মানে তুমি চলে যাও। তো এই যে এই ইম্পারেটিভ সেন্টেন্সের যে সাবজেক্ট ভার্বটা, ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের ভেতরে সবসময় একটা তুমি আছে, এই তুমিটা বাক্যে উল্লেখ থাকে না, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, এটাকে বলে উজ্জ। উজ্জ জিনিস ঠিকই বাক্যে উল্লেখ থাকবে না, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যেটা এখানে আছে, এটাকে বলে উজ্জ। ঠিক আছে, আবার আমার কিছু ছোট বোন জিজ্ঞেস করবে, ভাই প্লিজ বলেন না বলেন না উজ্জ কি? এই উজ্জ বুঝাই দিয়েছি। হ্যাঁ, তাহলে ভাই কি বলছি, এই উজ্জ হচ্ছে যে বাক্যে উল্লেখ থাকবে না, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। ওকে, উজ্জ মানে লুকায়িত। হ্যাঁ, আচ্ছা ওকে। তার মানে কি শিখছি, ইম্পেরেটিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্ট তুমি উজ্জ থাকে, এটা মনে রাখবা। ইম্পেরেটিভ সেন্টেন্সে সবসময় ভার্বের ভিতরে সাবজেক্টটা থাকে, ইম্পেরেটিভ সেন্টেন্সে সবসময় ভার্বের ভিতরে সাবজেক্টটা থাকে। এখন খেয়াল করো, এখানে এই যে এখানে সমস্যা হচ্ছে কি, এখানে ভার্বের বেস ফর্মের মধ্যে পরে তো ইউ চলে আসছে। কখনো যদি তুমি দেখো ভার্বের বেস ফর্মের পরে যদি ইউ চলে আসে, তখন সেটার ইম্পেরেটিভ সেন্টেন্স হবে না, সেটি হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। বুঝতে পেরেছি? ভার্বের বেস ফর্মের পর যদি ইউ চলেই আসে, তখন আর সেটি ইম্পারেটিভ হবে না, সেটা হয়ে যাবে অ্যাসার্টিভ। সেম ভাবে আমি যদি তোমার থ্যাংক ইউ মানে কি জানো, আই থ্যাংক ইউ মানে আমি তোমাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ মানে কি জানো, থ্যাংক ইউ মানে আই থ্যাংক ইউ। আমি যদি তোমাকে বলি হোপ, বলো এ হোপ ইউ, তোমরা যারা স্পোকেন কোর্স করেছো তারা জানো, হোপ ইউ অল আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমরা এইভাবে স্পোকেন করেছি না? তো সেখানে তুমি কি বলেছো, হোপ মানে আশা করো না আমি আশা করি, আমি আশা করি। তো আমরা হোপ বলি, আই হোপ বলি না, আমরা বলি হোপ ইউ অল আর ওয়েল। এই যে ভাই হোপ ইউ বলি, এ হোপ, এ হোপ মানে আই হোপ। হোপ মানে কি বলতো, এ হোপ ইউ কোন ধরনের সেন্টেন্স জানো, অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন কি বলতো, ভার্বের বেস ফর্মের পরে যদি ইউ উল্লেখ থাকে, ভার্বের বেস ফর্মের পরে যদি ইউ উল্লেখ থাকে, তখন সেটি আর ইম্পারেটিভ হবে না, সেটা হয়ে যাবে অ্যাসার্টিভ। হোপ ইউ মানে আই হোপ ইউ অল আর ওয়েল, আই হোপ আমি আশা করি ইউ তুমি। থ্যাংক ইউ মানে আই থ্যাংক ইউ আমি তোমাকে ধন্যবাদ জানাই। বুঝছো? ভার্বের বেস ফর্ম যদি ইউ উল্লেখ থাকে, তখন সেটা আর ইম্পারেটিভ হবে না, সেটা হয়ে যাবে অ্যাসার্টিভ। এবার তোমাদের ট্যাগ কোশ্চেন আসবে যে থ্যাংক ইউর ট্যাগ কোশ্চেন করো। তাহলে থ্যাংক ইউ অ্যাসার্টিভ, অ্যাসার্টিভের ট্যাগ কোশ্চেন কি হবে সেটা আমরা ট্যাগ কোশ্চেনে গেলেই দেখবো। বলো, বুঝাতে পেরেছি? আল্লাহর মতো আমরা বুঝছি মোটামুটি সেন্টেন্স। যেখানে ইউ লুকানো থাকে ওইটাই অ্যাসার্টিভ। এটা কে লিখছে এটা? মাহমুদ, তুমি আবার ভুল করছো। না, তোমার আমি টার্গেট করছি, তুমি আবার ভুল করছে। মাহমুদ, তুমি এক কাজ করো, তুমি স্যারের উপর কান ধরে দাঁড়ায় থাকো, তোমরা যত শাস্তি দিব তত তোমার শিখ হয়ে যাবে। এটা কি বুঝাইতে পেরেছি? হোপ ইউ, থ্যাংক ইউ, তোমরা বলো না উইশ ইউ, তাহলে আই থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমাদের কি এগুলো এটা আমাদেরকে বুঝতে হবে, কারণ আমরা যদি ট্যাগ কোশ্চেন করতে হয় তাহলে এটা জানতে হবে। আমরা আজকে ইম্পারেটিভটা একটু বুঝাই দিন। এটা আমার ছোট বোন মিম বলেছো, ডঙ্গি বলেছো, ইম্পারেটিভ সেন্টেন্সটা বুঝাই দিতাম। তাহলে মিম একটু খেয়াল করো, মিম যেহেতু বলেছে তাহলে আমাকে এটা বুঝাইতে হবে। ওকে, এখানে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে, আমি তোমাকে বলছি ভাইয়া, হুম, আমি তোমাকে বলছি ইট রাইস, ইট রাইস, এটা কি ধরো ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইট রাইস মানে কি, অর্থ হচ্ছে ভাত খাও, ভাত খাও। এই ভাত খাও মানে কি বলতো, তুমি ভাত খাও, তুমি ভাত খাও। এটার এই ইউ ইটের ভিতরে একটা ইউ আছে, ইউ ইট রাইস। বুঝছো? তো এই যে ইটের পরে যদি তুমি ইট ইউ বলো, ইট ইউ বলো, তখন তো আর সেটি ইম্পারেটিভ হবে না, সেটি অ্যাসার্টিভ হয়ে যাবে। বুঝছো? আর শুধু ইট বলো, তাহলে তাইলে সেটি হবে ইম্পারেটিভ। ইটের পর আবার ইউ বলে দিলে কিন্তু সেটি অ্যাসার্টিভ হয়ে যাবে, আর শুধু ইট বললে সেটি ইম্পারেটিভ হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি 5 প্রকার সেন্টেন্স চিনেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা ভার্বের রূপান্তর যেগুলো আছে, মিনিমাম 300-400 ভার্বের রূপান্তর আমাদের মুখস্থ থাকতে হবে। রাজশাহী এক্সাম দিতে চাচ্ছ ওয়ালিদ, প্রিপারেশন অনেক খারাপ। ওটা তো ভাইয়া ভাইয়ার জায়গা থেকে চেষ্টা করবো। আমি ইংরেজি, আমি যে নাম্বার পড়াইছি, তোমরা কি নাম্বার বুঝো নাই? বলো বুঝো নাই? নাম্বারকে আমরা একদম পারি না, বিষয়টা কি এরকম? বলো, আমরা মোটামুটি আল্লাহর রহমতে নাম্বার পারি, মোটামুটি পারি, বলো পারি? দেখি আমাকে কমেন্টসে জানো। আমরা কি টেন্স মোটামুটি পারি? তো আমি সব টপিক এইভাবে ইনশাল্লাহ বুঝাবো, চ্যালেঞ্জ দিয়ে বুঝাবো।
যেহেতু নাম্বার জেন্ডার এগুলো শব্দের খেলা, এই কারণে আমি কিছু জিনিসের চ্যালেঞ্জ দিয়ে বলি না। হুম, ধরে নাও একটা শব্দের নাম্বার আসছে, এখন ওটা তুমি পারো না, তো এখন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যে কারণ হচ্ছে শব্দের খেলাতে কখনো আমি চ্যালেঞ্জ দিই না, শব্দের খেলা ওইখানে। তারপরও তোমাদের পরীক্ষাতে যেটা আসবে সেটা আমার টেকনিক থেকে চলে আসবে। আচ্ছা, তোমরা তো বোর্ড কোশ্চেন পড়বা, মানে বিগত সালের ইউনিভার্সিটির প্রশ্নগুলো পড়বে, দেখবে যে আমার টেকনিকের ভিতর আছে। পারি না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, নাম্বার সবাই পারো। এভাবে ইনশাল্লাহ আমরা সবাই পারবো। আচ্ছা, তাহলে আমরা আজকে মোটামুটি সেন্টেন্স পড়েছি। একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে কিভাবে সেটা আর আমাদের তেমন লাগবে না। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, একটা সেন্টেন্সকে নেগেটিভ আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। এখন যেটা করবো সেটা হচ্ছে, আমরা সেন্টেন্স সুন্দর করে আজকে থেকে ইনশাল্লাহ আমাদের পড়াশোনা শুরু করে দিতে হবে। আর মানে সময় অপচয় করা যাবে না, ঠিক আছে? আমি আবার রাতে তোমাদের পড়া দিয়ে দিব, কালকে আবার তোমাদের বাংলা, আবার সাধারণ জ্ঞান, এর মাঝে আবার মানে কমার্সের যারা তাদের কমার্সের ক্লাস হবে, আবার তোমাদের মানবিকের যারা তাদের মৌলিক জ্ঞান আছে ওইগুলোরও ক্লাস হবে, ওইগুলো পড়া দিয়ে দিব এবং ক্লাসও নিব, ঠিক আছে? তো তোমাদের প্রত্যেকেরই কিন্তু, তোমরা যে কলেজে পড়ছো প্রত্যেকেরই কিন্তু ভাইয়া বন্ধু বান্ধবী আছে, কি আছে? বন্ধু অথবা বান্ধবী আছে। এই বন্ধু বান্ধবী প্রত্যেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের অবশ্যই কোচিং না করে ভর্তি পরীক্ষা দিলে পরীক্ষা দেওয়া যাবে, কিন্তু ভালো হবে না, বুঝছো? তো দেখবে প্রত্যেকে কোনো না কোনো ভাবে কোচিং করবে তোমরা। তোমাদের জন্য আমাদের একটা প্রশ্ন ব্যাংক আছে। হুম, জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ব্যাংক হ্যাক্স, তোমরা একজন ফ্রেন্ডকে ভর্তি করালে ওই প্রশ্ন ব্যাংকটা পেয়ে যাবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের যে প্রশ্ন ব্যাংক, বিগত 15 বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক আছে, তোমাদেরকে আমাদের অফিস থেকে সেই প্রশ্ন ব্যাংক পাঠিয়ে দেওয়া হবে গিফট হিসেবে, যদি তোমরা তোমাদের একজন বন্ধু বান্ধবীকে ভর্তি করাতে পারো। আমি আশা করব প্রত্যেকের জায়গা থেকে এই কাজটা করবা। রুটিন অনুযায়ী ক্লাস হবে, আমি রুটিন দিয়ে দিব, টেনশন করো না। সবাই সবার জায়গা থেকে ভালো করে পড়ো। আচ্ছা, এই যে শুরু করছি, টেনশন করো না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। বুঝাইতে পেরেছি? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা, আমাদের অফিস নাম্বারে জানাবা। কারো কোনো প্রয়োজন হলে এই দুইটা নাম্বারে সবসময় জানাবা, 0131025235 এই নাম্বার হোয়াটসঅ্যাপে সমস্যাগুলো জানাবেন, যে ভাই এই সমস্যাগুলো। আর সারাদিন আবার কল দিলে কথা বলা যাবে না। জিএসটির মিম বলছো, জিএসটির জন্য বলেন, একই পড়া। জিএসটির জন্য আমি যে টপিক গুলো দিয়েছি, আর চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য সাজেশন আমি আজকে রাতে দিয়ে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।